দেখছেন এটিএন নিউজ হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। দর্শক, একটু বলে রাখতে চাই, বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে নানাবিধ সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো যদি বলি অর্থনৈতিক বা বলি বাংলাদেশে একটি বড় জনগোষ্ঠী রয়েছে। সেক্ষেত্রে আজকে বাংলাদেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থাকে যদি এশিয়া বা ইউরোপের সাথে আমরা তুলনা করি, সেক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে বা কোন কোন খাতে এখনই নজরদারি দেওয়া উচিত বা কাজ করতে হবে, সেই বিষয়ে আজকে আমরা জানবো। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্যার ডাক্তার এম শামীম, ব্যবস্থাপনা পরিচালক, ল্যাব এইড গ্রুপ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উন্নত চিকিৎসা সেবায় বাংলাদেশ। এই বিষয় নিয়ে স্যারের কাছে জানতে চাইবো। স্যার, দেশে তো 65% মতো রোগী আছেন যারা হচ্ছে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে সাধারণত সেবা নিয়ে থাকেন চিকিৎসা ক্ষেত্রে। সেক্ষেত্রে এই সকল বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার মান কীরকম আপনি বলবেন? আমাদের দেশের যদি আমরা চিকিৎসা ব্যবস্থাটা বলি, 80 দশক থেকে আজকে 40 বছর পরে আমাদের কিন্তু অনেক উন্নত হয়েছে। ধরেন ডায়াগনস্টিকের ব্যাপারে যে একটা রুগীর প্রথমেই কিন্তু জানতে হয় যে রোগটা কি হয়েছে। তো এই ব্যাপারে পৃথিবীর যে কোনো দেশের সাথেই কিন্তু আমরা একই রকম। এরপরে যদি আমরা হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা বলি, ধরেন সাধারণ যে চিকিৎসাগুলো, অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন, বাচ্চা হওয়া, এগুলো কিন্তু উন্নত বিশ্বের মতোই। আরও ভিতরে যদি আমরা যাই, ধরেন কিডনির চিকিৎসা, হৃদরোগ, ক্যান্সার, তো এগুলোতে ধরেন আমরা হয়তো 80-100-র মতো। তো আস্তে আস্তে উন্নত হচ্ছে। আর সরকারি ব্যবস্থা কিন্তু অন্যান্য দেশেও, আমাদের পাশে যদি আমরা বলি ইন্ডিয়া, পাকিস্তান, সরকারি ব্যবস্থা কিন্তু একই রকম। ওসব দেশেও কিন্তু সরকারি ব্যবস্থা এত ভালো না। আর আপনি প্রাইভেট কথা যদি বলেন, আমাদের আস্তে আস্তে উন্নত হচ্ছে। স্যার, প্রাইভেট সেক্টরের কথা আসলে কিন্তু অর্থনৈতিক দিকটার কথাও মানুষ বিবেচনা করে। যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ, তারা যদি কোনো কারণে বেসরকারি খাতে চিকিৎসা নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আসলে তারা কতটুকু সুবিধা বা অসুবিধার সম্মুখীন হন একটু যদি বলতেন। এটা আমি বলি আপনাকে, আপনি কিন্তু বলে দিয়েছেন যে 65% কিন্তু বেসরকারি ব্যবস্থাপনাতেই হয়। তা আমাদের দেশে তো কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই। আর অন্যদিকে দেখেন আপনাদেরও কিন্তু কোনো বাজেট নাই। আমাদের দেখেন একটা ঈদ বাজেট আছে, একটা আমাদের বেড়ানোর বাজেট আছে, একটা কাপড়ের বাজেট আছে, বাচ্চার স্কুলের বাজেট আছে, আমাদের বিয়ে করানোর জন্য একটা বাজেট আছে। কিন্তু যখন আমাদের কোনো অসুখ হয়, তো ওইটার জন্য কিন্তু আমাদের হঠাৎ করেই পকেট থেকে অনেকগুলো টাকা চলে যায়। তখন ধরুন শরীরও খারাপ, চিকিৎসা হচ্ছে, এর মধ্যে কেউ মারাও যেতে পারে। তো মারাও গেল, আবার 2-3 লাখ টাকা দিয়েও আসলো। তো এই জিনিসটা না টোটাল একদম এলোমেলো। তো আমরা আজকে চাইলে যে কালকে হেলথ ইন্স্যুরেন্স সরকার করে ফেলবে, এটা হবে না। বরং আমি সবাইকে বলবো, আপনাকেও বলবো, যে প্রতি মাসে আপনি আপনার যা ইনকাম হয় তার 7% আপনি একটা ফিক্সড ডিপোজিট করে বা একটা লম্বা ধরনের একটা প্ল্যান করে রেখে দেন। হঠাৎ করে যদি আপনার কোনো অসুবিধা হয়, ওখান থেকে যাতে আপনি 20,000-50,000 টাকা নিতে পারেন। এটা কিন্তু খুব সিরিয়াসলি বলতেছি যে একটা গরিবেরও কিন্তু ধরেন একটা ডাক্তার দেখানো, ইনভেস্টিগেশন করা 2,000 টাকা খরচ হয়। তো ওই 2,000 টাকা সে যদি সরকারিভাবে লাইন দেয়, ওরা 1-2 দিন লেগে যাবে। প্রাইভেটলিও কিন্তু এখন মাঝারি ধরনের কিছু চিকিৎসার জায়গা আছে যেখানে গরিবরা যেতে পারে। আর বড়দের জন্য তো অনেক ভালো ভালো হসপিটাল আছে, এটা তো আপনি জানেনই। তো বাজেটে আমি একবার বলবো, 2বার বলবো, 3বার বলবো যে প্রত্যেকটা মানুষের তার ইনকামের 5% আপনি একটা ব্যাংকে লম্বা মেয়াদি ডিপোজিট হিসাবে রাখেন, শুধুমাত্র চিকিৎসার জন্য। জি স্যার, কারণ আমরা আসলে যেটা দেখি যে মধ্যবিত্তরা একটি কিছু একটা মানে তাদের ইনকামের একটা সাময়িক একটা অর্থ হয়তো বা তারা রেখে থাকেন, কিন্তু যখন অনেক বড় বড় চিকিৎসার ক্ষেত্রে দরকার হয় তখন কিন্তু তারা আসলে সেখানে হিমশিম খান। এই বিষয়টি আমরা দেখে থাকি। কিন্তু আরেকটা বিষয় স্যার, প্রায়শই কিন্তু ক্লিনিকগুলোতে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা দেখেছি, গণমাধ্যমে উঠে এসেছে। বিশেষ করে যদি বলি একদম সাধারণ একটি চিকিৎসা সুন্নতে খাতা নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটি গত বছর দেখেছি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো সেই ক্ষেত্রে কিন্তু সাময়িকভাবে মানুষের কিন্তু বেসরকারি যে স্বাস্থ্য খাতে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এই ভুল বোঝাবুঝি থেকে উত্তরণের উপায়টা কি? আচ্ছা, আমি প্রথম বলি কি, সারা পৃথিবীতেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, ধরেন লাখে একটা হয়। তো এটা শূন্যতে খতনায় কিন্তু ইন্ডিয়াতেও ঝামেলা হয়, পাকিস্তানেও ঝামেলা হয়। আমি ব্রিটেনে আমি লন্ডনে কাজ করেছি, ওইখানেও কিন্তু ঝামেলা হয়। তা আমাদের দেশে হয় কি, ওই একটা নেগেটিভ নিয়ে না অস্থিরতা হয়, ভীষণ অস্থিরতা ফেসবুকে ছড়ায় যায়। তো যে ডাক্তার ধরেন 10,000 ভালো কাজ করলো, ওনার ওই একটা কাজে কিন্তু ওইটাকেই সবাই খুব এগোতে থাকে। আরেকটা জিনিস আপনি দেখেন, বাংলাদেশে কিন্তু একটা নেগেটিভ ক্যাম্পেইনিং আছে, আপনি দেখেন। আচ্ছা, ধরেন এই যে আমাদের এখন একটা তত্ত্বাবধায়ক সরকার চলছে, এদের এগেইনস্টে আপনি ফেসবুক খুলে দেখেন, হাজারো নেগেটিভ, অথচ ওরা কিন্তু ভালো কাজ করতেছে। তো আমরা কিন্তু নেগেটিভটাকে বেশি ধরি। আমি বলতেছি কি ডাক্তারদের দোষ নেই তা কিন্তু বলতেছি না, হসপিটালের দোষ নেই তা বলতেছি না।
আমরা ডাক্তার হিসাবে, হসপিটাল হিসাবে আমাদের আরও যত্নবান হইতে হবে। রুগীদের সঙ্গে আমরা কথা কম বলি, আরও সুন্দর করে কথা বলতে হবে, এবং প্রত্যেকটা পেশেন্টকে আমি মনে করি যে আমার আত্মীয় ভাবতে হবে। যে আমার ধরনের একটা ছোট বাচ্চা যদি আসে, মনে করতে হবে যে আমারও তো বাচ্চা ছিল। একজন বয়স্ক মানুষ আসলে, আমার বাসায় আমার মা যেমন আছে, আমি কিন্তু আমার মাকে যখন হাসপাতালে নিয়ে যাই আমি খুব অস্থির থাকি যে আমার মাকে যাতে কোনোভাবে কষ্ট দেওয়া না হয়। এখন অন্যের মা যখন আমার কাছে আসবে, আমি যদি তাকে বাইরে বসায় রাখি, আমি যদি তাকে সঙ্গে সঙ্গে না ধরি, আমি যদি টেলিফোনে ব্যস্ত থাকি, আমি যদি ফেসবুক নিয়ে থাকি, আমরা তো মানুষের সম্মান পাবো না। আমি কিন্তু ডাক্তারদেরকে বলি, স্বাস্থ্য খাতে যারা কাজ করে তাদেরকে বলি যে আমরা একটা আগুনে ঝাঁপ দিয়েছি, আমাদের বের হওয়ার কোনো পথ নেই, আমাদের কষ্ট করতেই হবে। পাশাপাশি আমরা যদি একটা মানুষকে প্রপারলি চিকিৎসা করি, আমরা কিন্তু আল্লাহ তাআলারও একটা নেক পাবো। অন্য কোনো মানে অন্য কোনো পেশাতে এত সুখ আছে কি না, বা একটা লোক যখন অস্থির হয়, অসুখ হয়, ও কিন্তু আমরা ভালো করে দেন, যাওয়ার সময় যে তার চেহারাটা কি যে সুন্দর হয়, এটা কিন্তু অন্য কারণ নাই। তো আমরা যেমন একদিকে আগুনের মধ্যে আছি, আরেকদিকে কিন্তু মানুষের ভালোবাসাও পাই। তো এইটা রুগীদের সঙ্গে আরও কথা বলতে হবে, আরও মানবিক হইতে হবে আমাদের। আর রুগীদেরকেও বলবো যে আমাদের প্রতি আপনারা আস্থা রাখেন। এই যে এখন ইন্ডিয়া বলেছে যে আপনারা আসবেন না, কিচ্ছু হবে না, আমি আপনাদের বলতেছি কিচ্ছু হবে না। ইন্ডিয়ার চিকিৎসা আমাদের থেকে ভালো না। ইন্ডিয়াতে আমি হাজার হাজার আপনাকে এক্সাম্পল দিতে পারবো। আমার এক বন্ধু আছে মেজর জেনারেল, নাম বললাম না, ডাক্তার মেজর জেনারেল, ওনার একটা কিডনিতে আপনার ক্যান্সার হয়েছে। আমরা কিন্তু এখানে অহরহ কিডনির ক্যান্সার অপারেশন করি। উনি ম্যাক্স হসপিটালে গেছে ইন্ডিয়াতে, ওনার ইনফেরিয়র ভেনা কাভা কেটে ফেলছে, মারা যাচ্ছে, 17 ব্যাগ ব্লাড লাগছে। এই পেশেন্টের থেকে আমরা 9 লক্ষ টাকা দাবি করতেছে। আমরা ইন্ডিয়াতে যে ওনাকে রেস্কিউ করে আনি ম্যাক্স হসপিটাল থেকে। বাইরে এসব অ্যাক্সিডেন্ট হয়। তবে আমি বারবার বলবো যে আমরা অত্যন্ত একটা নাজুক পরিস্থিতিতে, ডাক্তার যারা, স্বাস্থ্য ব্যবস্থা যারা, কারণ আমরা রুগীদের জীবন মরণ। ধরুন আপনি অন্য একটা প্রফেশনে যান, আপনি হয়তো বাঁধাকপি কিনতে গেলেন, দিল না বাঁধাকপি, আপনি একটা দুধ কিনতে গেলেন, দিল না, আপনার কিচ্ছু আসা যাবে না। কিন্তু চিকিৎসা করতে যে হার্ট অ্যাটাক হলো, আপনি প্রাইমারি এনজিওপ্লাস্টিটা করতে পারলেন না সঙ্গে সঙ্গে, আপনি স্ট্রেপ্টোকাইনেজ দিলেন না, রুগীর তো মারা যাচ্ছে। তো এর জন্য আমাদের আরও যত্নবান হতে হবে। তবে আমাদের চিকিৎসা ব্যবস্থা খারাপ না, ইন্ডিয়ার সমতুল্য। স্যার, আপনার উত্তরগুলো থেকে কিন্তু আরো অনেক বেশ কিছু প্রশ্ন আমার করার ইচ্ছা জেগেছে। প্রথম কথা বললেন যে ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই উন্নত। তারপর কি কি অন্তরে রয়েছে যে বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে কিন্তু পার্শ্ববর্তী দেশে শরণাপন্ন হচ্ছেন, এটি একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নেগেটিভিটির কথা বলছেন, যে এখানে একটি আসলে কোরাম বা গ্রুপ আছে, তারা নেগেটিভিটি ছড়াচ্ছে। তো সেই পজিটিভটা ছড়ানোর জন্য আপনারা কিভাবে প্রচারণা চালাচ্ছেন? আচ্ছা, হয় কি, আমরা তো ধরেন মানুষ, ওয়ার্ড অফ মাউথ বলে একটা কথা আছে, আমরা মানুষকে তো ভালো চিকিৎসা দিলে, ভালো ব্যবহার করলেই কিন্তু ছড়াবে। আরেকটা হয় কি, ধরেন আমাদের হসপিটালে বছরে ধরেন প্রায় এই 3000 রুগী ভর্তি হয়, তার মানে মাসে বছরে প্রায় 40,000 পেশেন্ট ভর্তি হয়। আমরা আউটডোর চিকিৎসা দিই 10 লক্ষ, ডেইলি আমাদের 10,000 পেশেন্ট আসে, আউটডোর পেশেন্ট। তো এর মধ্যে মনে করেন যে একটা পেশেন্ট হয়তো খুশি হলো না, মারা কিন্তু যায় 5 জন, 5 জনের মধ্যে সবাই কিন্তু কমপ্লেন করে না। একজন হয়তো চিকিৎসা হলো কিন্তু উনাকে আমরা খুশি করতে পারলাম না। তো এই নেগেটিভ কথা না মুখে মুখে ছড়ায়, কিন্তু আপনি ভালো করলে কিন্তু এই কথাটা বেশি ছড়ায় না। তো আমাদের এই নেগেটিভিটিটা মানতেই হবে, কিন্তু আমরা বসে থাকলে হবে না, আমরা আরো ভালো ব্যবহার করতে হবে, আরো মানুষের মন জয় করে কাজ করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। স্যার, এই যে আচরণবিধির কথাটা আমি আবার পরবর্তীতে আপনার কাছ থেকে জানতে চাইবো। দর্শক, আমরা অনেক কথা বলছিলাম উন্নত চিকিৎসায় বাংলাদেশের কি অবস্থান এখন রয়েছে, আমরা এই বিষয়ে আরো কথা বলবো। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে সবাইকে আবারও স্বাগত। স্যার, অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আসলে আমরা অনেকেই আসলে হাইড করে যাই, সেটি হচ্ছে বাংলাদেশি ডাক্তারদের আচরণবিধি। এই বিষয়টি নিয়ে আসলে অনেক চর্চা রয়েছে, অনেকেই অনেক কথা বলেন। নেগেটিভিটির কথা যদি আসে, আচরণবিধির কথা কিন্তু এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে এখন চিকিৎসা ব্যবস্থায় ডাক্তারদের জন্য আলাদাভাবে এই যে আচরণবিধির কথাগুলো যদি আমরা বলি, সেখানে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কিনা?
আচ্ছা, আমি যেটা বলবো কি, আমাদের সঙ্গে ল্যাবেডে প্রায় 800 ডাক্তার প্র্যাকটিস করে আর প্রায় 400 ডাক্তার কাজ করে। তো আমরা কিন্তু ওনাদেরকে জন্য প্রতি সপ্তাহে একটা করে ক্লিনিক্যাল মিটিং করে ধরুন একটা পেশেন্টের ইতিহাস নিয়ে কথা বলি। তো ওইখানে কিন্তু আমরা ওনাদেরকে বারবার মনে করিয়ে দিই যে আমাদের কোনো একটা সোসাইটির একটা প্রোগ্রামে গেলে কিন্তু মানুষ ডাক্তারদের খারাপ বলতেছে, একটা বিএস প্রোগ্রামে গেলে কিন্তু খারাপ বলতেছে, কথা বললে ডাক্তারদের সম্বন্ধে কথা আসে, এটা আমাদের তো ফিরে আনতে হবে। আমরা কিন্তু প্রফেশনাল ট্রেনিংও দিই যে একটা পেশেন্ট আসলে হাসি মুখে কথা বলা, ওনার যে প্রবলেমটা হয়েছে ওটা একটু বুঝিয়ে দেওয়া। তো এই ব্যাপারে না আমি রুগীকে বলবো কি, আপনাদের চিকিৎসার জন্য আপনার একজন বন্ধু থাকতে হবে। এটা একটা ডাক্তার বন্ধু হতে পারে, একজন হেলথ ওয়ার্কার হতে পারে। আপনি যদি একজন ভালো হাসপাতালের যে কাস্টমার কেয়ার একটা ছেলেকে যদি আপনি চিনেন এবং তাকে যদি আপনি বলেন যে আপনার হৃদরোগের জন্য কোন ডাক্তারটা ভালো, আপনার কথার কথা একটা বাচ্চা হবে কোন ডাক্তারটা ভালো, সে কিন্তু আপনাকে একটা ভালো সাজেশনও দেয়। আর ওইটা তো মানে আমি ধরেন স্পেসিফিক কথা বলতেছি, কিন্তু এজ হোল ধরেন আমরা তো মানুষ। আপনি দেখেন আপনাদের মধ্যেও কিন্তু 8 জনের ব্যবহার ভালো, 2 জনের খারাপ। তো এটা জন্মগতভাবেই ওনার ব্যবহারটা হয়তো খারাপ। তো আমরা এগুলো কিন্তু চেষ্টা করি যে ওনাদেরকে কীভাবে ফিরে আন। আমরা কেস স্টাডি দিই, ওনাদেরকে অফিসিয়ালি চিঠি দিই, ট্রেনিংয়ের ব্যবস্থা করি, করে 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 তারপর আমরা হয়তো একটা জায়গায় আমরা যাই। আরেকটা আমি সবাইকে বলবো কি, আপনারা ব্যস্ত ডাক্তারদের কাছে বেশি যাবেন না। আমি আমার হসপিটালেই জানি, ধানমন্ডিতে যদি বলি ওইখানে প্রায় 130 জন প্র্যাকটিস করে, এর মধ্যে 30 জনের একদম হুলস্থুল প্র্যাকটিস, 50টা পেশেন্ট দেখে, 50 জন আছে 10টা পেশেন্ট দেখে। ওই 50 জন যে 10টা পেশেন্ট ওনারা কিন্তু ওই 30 জন ডাক্তারের মতোই। যেহেতু 30 জন ওনারা অনেক দিন ধরে রুগী দেখতেছে, অনেক রুগী জমে গেছে। কিন্তু কম ব্যস্ত ডাক্তারের কাছে আপনি যদি যান, আপনার চিকিৎসাটা কিন্তু ভালো হবে। এটা আপনি একটু সিরিয়াসলি দেখবেন। আপনি দেখবেন যে কার্ডিওলজিস্ট অনেক রুগী আমাকে টেলিফোন করে 1 মাস পরে ওনাকে দেখাবে, কিন্তু কার্ডিওলজি চিকিৎসা তো আপনি 1 মাস পর হবে না। প্রশ্ন আছে আসলে এই বিষয় নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে এবং অনেক কথা হয়েছে যে একই দিনে ডাক্তাররা বেশ অনেক রুগী, তাদের আসলে একটি পরিমাপ কি আছে কিনা, বা এই বিষয়ে আপনারা তাদের কোনো নির্ধারণ করে দিচ্ছেন কিনা যে আজকে বা একই দিনে আপনারা এই কয়জন রোগী দেখতে পারবেন? আমাদের তো অফিসিয়ালি আমরা বলে রাখি যে নতুন পেশেন্টকে 15 মিনিট, পুরানো পেশেন্টকে 5 মিনিট দেখেন। কিন্তু যেহেতু আমাদের মেডিকেল গাইডলাইন কিংবা আমাদের কোনো এসওপি কিন্তু সরকার থেকে নাই, এটা কিন্তু তার আবার মানে ব্যক্তিগতভাবে আমরা হ্যাম্পার করবো হাসপাতাল থেকে যদি আমরা অফিসিয়ালি চিঠি দিই। কিন্তু আমরা বলা আছে যে নতুন পেশেন্টকে আপনি 15 মিনিট দেখবেন এবং পুরান পেশেন্টকে আপনি 5 মিনিট দেখবেন। আচ্ছা, এটা বলা আছে। আচ্ছা স্যার, সেক্ষেত্রে এটা আপনার হসপিটালের বিষয়টা আর কি। আর বাইরেও কি হয় কি, আপনি যদি রুগীকে আপনি না দেখেন, আপনি কিন্তু রুগী আসবে না। অনেক সময় অনেক ডাক্তার বলে যে আমার রুগী কম, আমার জন্য আপনারা মার্কেটিং করেন, আমাকে বলে। কিন্তু তখন আমাদের ময়মনসিংহে একটা ব্রাঞ্চ আছে, নতুন একজন ডাক্তার বসে বলে যে শামীম ভাই আপনি আমার জন্য মার্কেটিং করেন। আমি বললাম না, মার্কেটিং না, যে 2টা পেশেন্ট আসে ওনাদেরকে খুশি করো, উনি বাসায় যে আরো 2 জন পেশেন্ট পাঠিয়ে দেবে। আছে কিন্তু ডাক্তাররা যদি একটু ভালোভাবে কথা বলে তাতেও কিন্তু রোগী অর্ধেক সেরে যায়, এরকম কিন্তু কথা আছে। স্যার, সুখবর হচ্ছে উন্নত বিশ্বের প্রায় সব আধুনিক চিকিৎসা সেবা কিন্তু এখন বাংলাদেশে বর্তমানে আছে, এটা আমরা বলে থাকি। কিন্তু হৃদরোগ চিকিৎসা বাংলাদেশ এখন গর্ব করার মতো অবস্থায় আছে কিনা এটি আপনার কাছে জানতে চাইবো। এবং একসময় একটি এনজিওগ্রাম করার জন্য কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশে যেতাম, যেটি আপনি অলরেডি বলে ফেলেছেন। আসলে এখন পার্শ্ববর্তী দেশে যাওয়ার যে বিষয়টা, এই মুহূর্তে আপনি কি বলবেন? আচ্ছা দেখেন, এই যে হৃদরোগ বাংলাদেশ গর্ব করে, এটা কিন্তু আমার কথা। হ্যাঁ, আর বাংলাদেশে যে কার্ডিওলজির বদলানো, এটা আমি করেছি। আমরা সবাই মিলে করেছি। এনজিওগ্রাম আমার মায়ের করার জন্য আমি স্কটে গেলাম, 3 দিন ছিলাম, আমার 4 লক্ষ টাকা খরচ হয়েছে আমরা টাকার জন্য। এখন আমাদের ল্যাবেড হসপিটালে কিন্তু 18,000 টাকায় আমরা একটা এনজিওগ্রাম করে ফেলি। আপনি সকালে ভর্তি হবেন, বিকালে এসে পড়বেন, মাত্র 18,000 টাকা। সেকেন্ড হলো আমরা প্রাইমারি এনজিওপ্লাস্টি, যেটা করার জন্য আগে ঢুকি হরহামেশা মারা যেত, আসার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যান্টিং এটা আমরা করে ফেলি। হৃদরোগে বাংলাদেশ আসলেই ভালো। এরপরে যদি আমরা যাই ক্যান্সার হয় কি, একটা ব্যয়বহুল চিকিৎসা, অনেক সময় নেয়, অনেক সময় লাগে। ইন্ডিয়াতে গেলে 2 বছর লাগে। আমরা কিন্তু একটা নতুন ক্যান্সার হসপিটাল করেছি এবং এখানে ধরেন এই লিনেক মেশিন, প্যাট স্ক্যানের মতো 100 কোটি টাকার মেশিনপত্র আমরা বসিয়েছি। এবং এই চিকিৎসাটা কিন্তু ইন্ডিয়ার যে কোনো হসপিটালের মতোই। এছাড়া আহসানের মিশন আছে, ওরাও কিন্তু ভালো চিকিৎসা দেয়। তো আমি যেটা বলবো কি, হৃদরোগে কিন্তু আমরা মানুষের আস্থা ফিরিয়ে এনেছি। মানুষ কিন্তু এখন চিন্তা করে না, হৃদরোগ দেশে করে ফেলে। ক্যান্সারের জন্য এখন মানুষ দেশের বাইরে যায়। এটাও ধরেন হয়তো আমরা যেহেতু প্রাইভেট হসপিটাল করেছি মাত্র 1 বছর হলো, আস্তে আস্তে দেখবেন যে ক্যান্সারের পুরো চিকিৎসাও আমাদের দেশেই হবে। আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আমাদের চিকিৎসা আমাদের দেশে আছে। যারা স্বাস্থ্যকর্মী ডাক্তার, তাদেরকে বলবো আপনারা রুগীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, আপনাদের রুগীরও অভাব হবে না এবং মানুষের ভালোবাসারও আপনাদের অভাব হবে না।
স্যার যে দুটি রোগের কথা বলেছেন, একটি হচ্ছে হৃদরোগ আর একটি হচ্ছে ক্যান্সার চিকিৎসা। আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা এটি, এবং এই চিকিৎসায় কিন্তু আমি যদি বলি প্রতি বছর প্রায় $4 বিলিয়ন কিন্তু বিদেশে চলে যাচ্ছে। সেই প্রেক্ষাপট আসলে চেঞ্জ করার জন্য আপনারা কি উদ্যোগ নিয়েছেন? প্রথম কথা হলো কি, হৃদরোগে কিন্তু এখন বেশি লোক বাইরে যায় না, এটা আমি আপনাকে বলতে পারি। আচ্ছা। আর ক্যান্সারে হলো কি, মাত্র তো আমাদের হসপিটালগুলো নতুন হলো, তো আস্থাটা ফিরে পেতে পেতে আরো 1-2 বছর যাবে। আমি যেটা বলতে পারি যে 2026-এর পরে ক্যান্সারও বাইরে চিকিৎসা যাবে না। আর আমি সবাইকে আশ্বস্ত করি, ক্যান্সার চিকিৎসা এখন দেশে ভালো হয়, আমাদের ভালো ভালো ডাক্তার আছে, ভালো 2-3টা প্রতিষ্ঠানও আছে। আর হৃদরোগের জন্য আপনারা বাইরে যাবেন না। আচ্ছা। ধরুন আমার এক বন্ধু গার্মেন্টসের, উনি ওনার বিশাল গার্মেন্টস, ওনার যখন হার্ট অ্যাটাকটা হলো আমাদের এখানে ভর্তি হলো, আমাদের 7 দিনের মধ্যে ওনার 1,40,000 টাকা বিল আসলো। এরপর উনি মাউন্ট এলিজাবেথে গেল জাস্ট চেক করার জন্য, ওইখানে উনি একদিন থাকলো, ওইখানে আসতে প্রায় 14 লক্ষ টাকা। কিন্তু ওরা যখন কথা বললো, ওনাদের ডাক্তার এবং আমাদের ডাক্তারদের মধ্যে যোগাযোগ থাকে, আমরা যা চিকিৎসা দিয়েছি একদম ওনারা যা তাই দেয়। কিন্তু ওনাদের হয় কি, যাদের একটু বেশি টাকা আছে ওনারা কিন্তু একটা জিনিস মনে করে কি, বাইরে যাওয়াটা একটা প্রেস্টিজ। আপনি দেখেন, আমি চিন্তা ভাবনাটাই না আসলে বলবো যে আমি সিঙ্গাপুরে চিকিৎসা করে আসলাম, একটা ভাব মারে কিন্তু। হ্যাঁ, আমি থাইল্যান্ডে, ব্যাংককে যে অনেকক্ষণ গল্প করবে 20 মিনিটের, কিন্তু আমাদের এখানে এসে যে একটা চিকিৎসা ভালো পেলো, এটা কিন্তু গল্প করে না খুব একটা। তো আমি কাউকে দোষ দিব না, এটা আমাদেরই দোষ, আমরা এটা ফিরিয়ে আনতে হতে পারি নাই। যে আমরা দেশি চিকিৎসা, যেমন ধর আমার কিন্তু অ্যানজিওপ্লাস্টি হয়েছে, আমারটা হয়েছে ল্যাবেড কার্ডিয়াক হসপিটালে। আমার কি সিঙ্গাপুর যাওয়ার ক্ষমতা নাই? অবশ্যই। কিন্তু আমি করেছি এবং আমার 3 বছর হয়ে গেল, আমি একদম ভালো আছি। তো আমার চিকিৎসা যেহেতু আমি দেশে করেছি, নিশ্চয়ই যে কোনো মানুষের চিকিৎসা আমাদের হসপিটাল করতে পারে। স্যার, ল্যাবেড হাসপাতালের একটু আমি যদি বিশেষত্ব জানতে চাই, সেক্ষেত্রে আপনি আপনার হাসপাতালের বিশেষত্বগুলো একটু তুলে ধরবেন আমাদের কাছে। যেমন ধরুন, কার্ডিওলজিতে আমাদের চিকিৎসা খুবই ভালো। আচ্ছা। হ্যাঁ, এবং আমরা যেসব প্রাইভেট অ্যানজিওপ্লাস্টি করি, যেসব সার্জারি করি, এগুলো পৃথিবীর সব থেকে ভালো হসপিটালগুলোর মতোই, এবং খরচ 4 থেকে 5 ভাগের 1 ভাগ। তো এইসব চিকিৎসা আপনার দেশের বাইরে যাবে না। ল্যাবেড কার্ডিয়াক হসপিটালে আপনার যা দরকার সব চিকিৎসা করবে, এবং ক্যান্সার হসপিটালে সব চিকিৎসা আপনাকে করবে। আর সাধারণ চিকিৎসার জন্য আমাদের এখন চিটং হসপিটাল হয়েছে, ঢাকাতে আরও 2টা হসপিটাল হয়েছে, এখানে আপনার উন্নত মানের পৃথিবীর সেরা চিকিৎসাটা আপনার পাবেন। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষাগুলোর ব্যাপারে একটু জানতে চাইবো যে আন্তর্জাতিক কিনা, কারণ আরও অনেক বিষয়ে আমরা দেখি যে রোগীরা সাধারণত বলেন যে চিকিৎসার চাইতে কিন্তু পরীক্ষা নিরীক্ষাতে খরচ বেশি যায়, এই ভয়ে কিন্তু অনেকে ডাক্তার না দেখিয়ে দেখা যায় যে সাধারণ ওষুধের দোকান থেকে কিন্তু ওষুধ কিনে অনেক সময় খেয়ে ফেলে। এই বিষয়টাতে আসলে আপনারা প্রথম হলো কি, যেমন ডায়াগনোসিস, আমাদের দেশে কিন্তু 20-25 বছর আগে সিঙ্গাপুরে আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা নিয়ে গেলে ওরা এগুলো সেকেন্ড আবার করাতো, ইন্ডিয়া তো করাতো, এখন কিন্তু আর করায় না। আমাদের দেশের পরীক্ষা একদম যে কোনো পৃথিবীর সেরা হসপিটালগুলোর মতো, এটা কিন্তু আমাদের একটা খুব বড় অর্জন। আমাদের ডাক্তারগুলোও ভালো। থার্ড, এখন যদি বেডে বসে আমরা চিকিৎসা করি, ধরেন হয়তো নিউরোর কিছু চিকিৎসা এখনো আসে নাই, হার্ট ট্রান্সপ্ল্যান্ট আমরা করতে পারি না, বাট একটা মানুষের সাধারণ যে চিকিৎসাগুলো, এগুলো দেশেই আমাদের সম্ভব। স্যার, ঢাকা শহরে কিন্তু আমরা দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঢাকা শহর আসলে একটি প্রাণকেন্দ্র, এখানেই সবাই ছুটে আসে উপজেলা জেলা থেকে, এবং উপজেলা জেলার কথা যদি আসে, গরিব মানুষের কথা কিন্তু সাধারণভাবে চলেই আসে। সেই ক্ষেত্রে ল্যাবেড হাসপাতাল যদি আমি বলে থাকি, তারা গরিব মানুষদের জন্য কতটুকু অবদান রেখেছে, বা ফ্রি কোনো ক্যাম্পেইন বা চিকিৎসা ব্যবস্থাকে আপনারা আদৌ রেখেছেন? এখানেও বলি আপনাকে, আমাদের হয় কি, ফ্রি তো আমরা কিছু করি, ডিসকাউন্টও দিই, কিন্তু ওর থেকে বড় হলো কি, আমরা একটা ট্রেন্ড কিন্তু এনেছি। তখন আমাদের এখানে এফসিপিএস একটা ছেলে সার্জারিতে করেছে, ওর পোস্টিং হলো হয়তো আপনার চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু আমাদের এখানে যে কাজগুলো করলো সে, বা একটা গাইনির মেয়ে এফসিপিএস করা, আমাদের এখানে একটা সিজারিয়ান সেকশন করেছে, ওর হয়তো পোস্টিং হলো যশোরে, ওইখানে যায় কিন্তু সে মাত্র 2,000 টাকায় একটা সিজারিয়ান সেকশন করে ফেলতেছে। আমার ওই ছেলে গ্রামে যেয়ে কিন্তু 2,500 টাকা একটা অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করে ফেলতেছে, একটা অ্যাবডোমিনাল ইনজুরি আসলে কিন্তু অর্থোপেডিক্সের ছেলেটা করে ফেলতেছে। আমাদের এই ডাক্তারগুলো কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, সারা বাংলাদেশ ছড়িয়ে যাচ্ছে। আমি নিজে দেখে আসছি, চাঁপাইনবাবগঞ্জে মাত্র 1,500 টাকায় সিজারিয়ান সেকশন হয়। এই ছেলেগুলা কিন্তু আমাদের এখান থেকে বের হয়েছে। সো এটা একটা আনন্দের ব্যাপার। ডিসকাউন্ট বা ফ্রি চিকিৎসা কিন্তু কখনো কোনো সলিউশন না। আমি যেটা মনে করি যে একটা প্রপার চিকিৎসা, এবং এটার একটা বাজেট থাকতে হবে। স্যার, সর্বশেষ একটি কোশ্চেন করব স্যার, রোগীদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? রোগীদের জন্য যে আপনারা আমাদের দেশের ডাক্তারদেরকে আপনি ভালোবাসেন, তাদের উপর নির্ভর করেন, এবং আস্থার সঙ্গে তাদের চিকিৎসা যদি আপনি নেন, আমি আশা করি আপনি ভালো চিকিৎসা পাবেন, দেশের বাইরে যাবেন না।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে চিকিৎসা ক্ষেত্রে নানাবিধ সমস্যা সুবিধা সবকিছুর কথাই জানলাম আপনার মাধ্যমে, হ্যাপেনিং পয়েন্টে এসেছেন, এজন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের হ্যাপেনিং পয়েন্টে এ পর্যন্তই। পরবর্তী হ্যাপেনিং পয়েন্টে আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।